আজকের ক্লাসে ইউনিট 21-এ আমরা আজকে ইউজ অফ মডিফায়ার্স এটা নিয়ে আলোচনা করব। এই ইউজ অফ মডিফায়ার্সটা অনেক স্টুডেন্টের কাছে একটু জটিল মনে হয়। আমরা সহজভাবে এটার ব্যাখ্যা করার চেষ্টা করব স্লাইড বাই স্লাইড অনুযায়ী। প্রথমেই মনে রাখতে হবে যে মডিফায়ার্সটা অনেকের কাছে অপরিচিত। মডিফায়ার্স মানেই হচ্ছে মোর ইনফরমেশন দেওয়া। যে ওয়ার্ডটাকে মডিফাই করতে বলবে তার মানে হচ্ছে ওই ওয়ার্ড সম্পর্কে আরও তথ্য দেওয়া, আরও ইনফরমেশন দেওয়া, এটাই হচ্ছে আসলে মডিফায়ার্স। এখন মডিফায়ার্সের মধ্যে কয়েক রকমের মডিফায়ার্স আছে। একটা হচ্ছে প্রি মডিফায়ার্স, যেটা ওই ওয়ার্ডের সামনে বসে। আর একটা আছে পোস্ট মডিফায়ার্স, যেটা ওই ওয়ার্ডটাকে পিছনে বসে, পরে বসে ফ্রেজ দিয়ে মডিফাই করা যায়, ওয়ার্ড দিয়ে মডিফাই করা যায়, ক্লোজ দিয়ে মডিফাই করা যায়। এই সবগুলা উপায়েই মডিফাই করা যায়। আরেকটা মডিফায়ার ব্যবহার করা হলো টাইম কনজিউমিং টাস্ক, লং টার্ম প্ল্যান, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট। এই যে এই বিষয়গুলোই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমাদের এই লেসনের মধ্যে আমরা আজকে 18 নম্বর লেসনে কম্পাউন্ড মডিফায়ার সম্পর্কে জানলাম, যে 2-3টা ওয়ার্ড মিলে একটা কম্পাউন্ড মডিফায়ার তৈরি করে এবং টার্গেট ওয়ার্ড যেটা থাকে এটাকে সে সম্পর্কে সে অতিরিক্ত তথ্য দেয়। গেল 18 নম্বর স্লাইড। এখন যাই আমরা 19 নম্বর স্লাইডে। 19 নম্বর স্লাইড অ্যাডভার্ব মডিফায়ার। এটা কি? ভার্বের অ্যাকশন কিভাবে হচ্ছে এটা বোঝায় অ্যাডভার্ব মডিফায়ার। যে একটা ভার্ব দ্রুত হচ্ছে নাকি ধীরে হচ্ছে নাকি কিভাবে হচ্ছে এটা ব্যাখ্যা করে অ্যাডভার্ব মডিফায়ার। যেমন হি ওয়াজ, সে কাজ করে কিভাবে? সিনসিয়ারলি। কাজটা কিভাবে করেছে? সিনসিয়ারলি। এই ওয়ার্ডসে মডিফাই করলো এই অ্যাডভার্বটা, ভার্বটাকে মডিফাই করলো এই অ্যাডভার্বটা। তাহলে ওয়ার্ডস কিভাবে করে? সিনসিয়ারলি। তো সিনসিয়ারলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে এখানে টার্গেট ওয়ার্ড হচ্ছে কি? ওয়ার্কস, আর মডিফায়ার হচ্ছে কি এখানে? সিনসিয়ারলি। দ্য পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি। এই যে ইনক্রিজিং র্যাপিডলি, বাড়তেছে, কিভাবে বাড়তেছে? র্যাপিডলি বাড়তেছে। এই র্যাপিডলিটা কাকে মডিফাই করছে? ইনক্রিজিংলি, পাড়াটাকে আরও সে দ্রুত করে ফেলছে, যে কারণে এই র্যাপিডলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এইগুলো হচ্ছে অ্যাডভার্ব মডিফায়ার। অনেকে মনে করে যে শুধু এল ওয়াই থাকলেই শুধু অ্যাডভার্ব হয় না, অনেক সময় এল ওয়াই ছাড়াও কিন্তু অ্যাডভার্ব হতে পারে। যেমন এখানে উদাহরণ দিয়ে রাখলাম যেগুলো খুব কমন, হার্ড, ফাস্ট, ওয়েল, অফেন, সুন, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। এল ওয়াই ছাড়াও এগুলো হচ্ছে অ্যাডভার্ব। হার্ড মানে কীরকম পরিশ্রম করে? হার্ডলি, মানে হার্ড পরিশ্রম করে। ওয়ার্ক হার্ড মানে সে কঠোর পরিশ্রম করে। এখানে হার্ডলি মানে এটা হচ্ছে আলাদা একটা ওয়ার্ড, এটার মিনিং আলাদা। আমরা দেখি প্রায় না। হ্যাঁ, এখন আমরা যা এখানে দেখলাম যে অ্যাডভার্ব মডিফায়ার কোনগুলো। এই অ্যাডভার্ব মডিফায়ার সম্পর্কে আমরা একটা আইডিয়া নিলাম। এখন আমরা দেখব যে অ্যাডভার্ব মডিফায়ারের পরে আমরা কি আছে এখানে। সবগুলো মডিফায়ার সম্পর্কে আমরা আইডিয়া নিতেছি। অ্যাডজেক্টিভ মডিফায়ার নিলাম, নাউন মডিফায়ার নিলাম, অ্যাডভার্ব মডিফায়ার নিলাম, কম্পাউন্ড মডিফায়ার নিলাম। মডিফায়ার যে কত ধরনের হতে পারে এটা আইডিয়া না থাকলে আমরা কিন্তু মডিফায়ার আনসার করতে গিয়ে হিমশিম খেতে হবে। প্রি এবং পোস্ট মডিফাই দ্য ভার্ব। একটা ভার্বের সামনেও মডিফায়ার বসতে পারে, পিছনেও মডিফায়ার বসতে পারে। এইগুলা সম্পর্কে আমরা এই 20 নম্বর স্লাইডে আমরা ধারণা নিব। প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বের সামনে বসে মডিফাই করো ভার্বকে। আবার অ্যাডভার্ব বসো ভার্বের আগে। আমরা অনেক সময় জানি যে ভার্বের মডিফাই করে, অ্যাডভার্ব সাধারণত পিছনে বসে না, অনেক সময় অ্যাডভার্ব সামনে বসেও পরের ভার্বটাকে কি করতে পারে? মডিফাই করতে পারে। নজরুল গ্রেটলি ইনফ্লুয়েন্স লিটারেচার। এই যে পরের যে ভার্বটা এটাকে কি করছে? আগেই বসাই দিছে গ্রেটলিটাকে। হ্যাঁ, ইনফ্লুয়েন্স করছে এলো, হ্যাঁ এই যে গ্রেটলি, এই যে এখানে সামনে বসাই দিছে। এই কারণে এটা হচ্ছে প্রি মডিফায়ার দ্য ভার্ব, মানে ভার্বের আগে বসছে একটা অ্যাডভার্ব, বসে এই ভার্বটাকে সে মডিফাই করছে, আরও ভার্ব সম্পর্কে আরও অতিরিক্ত তথ্য সে এখানে প্রদান করছে। কিভাবে ইনফ্লুয়েন্স করছে? গ্রেটলি ইনফ্লুয়েন্স করছে। পোস্ট মডিফায়ার দ্য ভার্ব, ভার্বের পরে বসবে ওয়ার্ডটা, বসে ভার্বকে মডিফাই করবে, এটা একটা অ্যাডভার্ব। দ্য প্রাইস ইনক্রিজ র্যাপিডলি। এই যে ইনক্রিজ, এটা একটা ভার্ব। এটা কিভাবে বাড়ছিল? র্যাপিডলি, খুব দ্রুত বাড়ছিল। এই যে আমরা র্যাপিডলি দিলাম, এটা হচ্ছে ভার্বের পরে বসলো অ্যাডভার্ব, এবং সে ভার্বরে কি করলো? মডিফাই করলো। এবং ভার্বের পরে বসার কারণে আমার মডিফায়ারটা এটা হয়ে গেল পোস্ট মডিফায়ার। আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের ওয়ার্ডগুলো সাধারণত অনেক সময় আসে। গ্রেটলি ইনফ্লুয়েন্স, স্ট্রংলি বিলিভ, ওয়াইডলি অ্যাকসেপ্টেড, হাইলি রিকমেন্ডেড। এই ওয়ার্ডগুলো আমাদের আয়ত্তে রাখতে হবে, কারণ আমাদের যখন ওয়ার্ড বসাতে হবে তখন এই ওয়ার্ডগুলো যদি আমাদের আয়ত্তে থাকে তখন আমরা মডিফায়ার হিসাবে এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে আমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা যাই 20 নম্বর থেকে 21 নম্বর স্লাইডে। ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হচ্ছে তীব্রতা বোঝায়। সাধারণত একটা ওয়ার্ডের তীব্রতা বাড়ায়, গতিটা বা যে
ওয়াটারকে সম্পর্কে এখানে মডিফাই করা হবে, এটার গতি বাড়াবে কিংবা কমাবে এইগুলা তীব্রতা বোঝাতে সাধারণত ইন্টেন্সিফায়ার মডিফায়ার ব্যবহৃত হয়। যেমন অ্যাডজেক্টিভ কতটা, মানে যে অ্যাডজেক্টিভটা কীরকম ভালো, বেরি, এই যে এটা একটা ইন্টেন্সিফায়ার মডিফায়ার বেরি। মানে অ্যাডজেক্টিভে যখন আমি প্রশ্ন করবো যে কীরকম সৎ, অনেক সৎ, এই যে বা খুব সৎ, কেউ রকম ভালো, ভেরি গুড, এই যে অ্যাডজেক্টিভকে গুড তো গুড, কেমন গুড, ভেরি গুড, এই যে অ্যাডজেক্টিভ মডিফায়ার, অ্যাডজেক্টিভকে সে মডিফাই করবে এটাকে এবং এটার তীব্রতাটাকে বাড়াবে, এইটাকে বলা হয় ইন্টেন্সিফায়ার। যেমন ভেরি, এক্সট্রিমলি, হাইলি, এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। মনে রাখতে হবে, অনেক সময় উল্লেখ করে দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে যে ইন্টেন্সিফায়ার মডিফাই ব্যবহার করো, তখন কিন্তু অ্যাডজেক্টিভের আগে এই অ্যাডজেক্টিভটার গতি যেন আরও বাড়ায়, তখন ওই ধরনের মডিফায়ার ব্যবহার করতে হবে। যেমন ভেরি ইম্পর্টেন্ট, কেমন ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এক্সট্রিমলি ডিফিকাল্ট, কঠিন, কেমন কঠিন, চরম মাত্রায় কঠিন, এক্সট্রিমলি ডিফিকাল্ট। ন্যাচারাল কোলোকেশনটা কি, হাইলি সাকসেসফুল, অ্যাবসলিউটলি ইম্পসিবল, এইগুলা হচ্ছে কি আমাদের ইন্টেন্সিফায়ার মডিফায়ার। মনে রাখতে হবে যে বা অ্যাডজেক্টিভের তীব্রতাটাকে যে মডিফায়ারটা বাড়ায় এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার মডিফায়ার। মনে রাখতে হবে যে ভেরি, এক্সট্রিমলি, এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রিটা বা মাত্রাটাকে বাড়াইয়া দেয়। এখন গেল আমাদের 21 নম্বর স্লাইড, এখন আমরা যাব 22 নম্বর স্লাইডে। এখন দেখি আমরা একটা নতুন ধারণা আসলাম যে পার্টিসিপল সম্পর্কে। অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকে পার্টিসিপল সম্পর্কে, বুঝতে অসুবিধা হয় পার্টিসিপল। আজকের এই ক্লাসটায় আমরা পার্টিসিপল সম্পর্কে একদম পরিষ্কার ধারণা হয়ে যাবে এবং পার্টিসিপল বাক্যের মধ্যে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের আর কোনো বাধা থাকবে না, বুঝতে কোনো অসুবিধা থাকবে না, জাস্ট মনোযোগ দিতে হবে এখানে। আমরা দেখি পার্টিসিপলটা কি। পার্টিসিপল কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করবো। বার থেকে এই পার্টিসিপলের জন্ম হয়। পার্টিসিপলের জন্মই কোত্থেকে, বার থেকে। কীরকম, মানে বার্বের সাথে আইএনজি লাগাইলে এটা যখন বার্ব হিসাবে না কাজ করে, ইনফিনিট নন ফাইনিট বার্ব হিসাবে কাজ করে, তখন এটা পার্টিসিপল হয়ে যায়। আমরা জানি যে নন ফাইনিট বার্ব একাধিক প্রকারের আছে, বা জিরান্ড আছে, টু ইনফিনিটিভ আছে, তারপরে বার্বের পিপি ফর্মও কিন্তু একটা পার্টিসিপল। এই যে আমরা দেখতেছি ফ্লাইং বার্ড, কোন ধরনের বার্ড, ফ্লাইং বার্ড। এখানে ফ্লাইং এসেছে ফ্লাই থেকে, ফ্লাই এসেছে ফ্লাইং থেকে। এই যে এখানে আমরা আলোচনা করলাম যে কোন ধরনের বার্ড, ফ্লাইং বার্ড। হ্যাঁ, এই বার্বকে মডিফাই করছে কে, করছে এই ফ্লাইং থেকে। তো এই যে ফ্লাইয়ের সাথে আইএনজি লাগায় এটাকে জিরান করে ফেলা হলো, যে মানে নাউনটাকে কি করা হলো, এই নাউনটাকে সামনে আরেকটা বার্বের সাথে আইএনজি লাগায় এটাকে কি করা হলো, এটাকে একটা পার্টিসিপল করা হলো। এটা কোন ধরনের পার্টিসিপল, আইএনজি বা বার্বের সাথে আইএনজি লাগায় পার্টিসিপল করা হলো, এটাকে অনেকে জিরান্ডো বলে। আরেকটা হচ্ছে পিপি ফর্ম, ব্রুকেন চেয়ার। ব্রুকেন এসেছে ব্রেক বার্ব থেকে, ওই ব্রেক বার্বের পিপি ফর্ম হচ্ছে ব্রুকেন, কিন্তু চেয়ারের অবস্থা বলছে, কার অবস্থাটা বিবেচনা করছে, ওই যে নাউন চেয়ার, চেয়ারের অবস্থা বর্ণনা করছে এই ব্রুকেন। কোন ধরনের কিরকম চেয়ার, ব্রুকেন চেয়ার। এই ব্রুকেনটা হচ্ছে একটা পিপি ফর্ম বার্বের, যেটা এখানে পার্টিসিপল হিসাবে ব্যবহার হয়েছে, বার্বের পিপি ফর্ম হিসাবে এখানে ব্যবহার হয় নাই। আর ফ্লাইং বার্ড, এখানে মনে রাখতে হবে কেন এখানে আইএনজি ফর্ম বসলো আর কেন এখানেও ওইখানে পার্টিসিপল ফর্ম বসলো বা পিপি ফর্ম বসলো। যখন এই বার্বটা নিজেই কর্ম সম্পাদন করে তখন এইখানে বসবে বার্বের সাথে আইএনজি ফর্ম। আর যখন সে নিজে কর্ম সম্পাদন করে না, অন্য কর্ম সম্পাদন করে তার উপরে বর্তায়, তখন এখানে পার্টিসিপল হিসেবে বসবে পিপি ফর্ম বা বার্বের ভি3 ফর্ম, যেটা এই যে ব্রুকেন ফর্মটা বসলো, এখানে ভি3 ফর্ম পার্টিসিপল ফর্ম বসলো। এটা মনে রাখতে হবে যে বার্বের আইএনজি ফর্মটা কখন বসবে এবং পিপি ফর্মটা কখন বসবে পার্টিসিপল হিসাবে, নন ফাইনিট বার্ব হিসাবে। যখন দেখা যাবে যে নাউনটাকে আমি মডিফাই করব, এই নাউনটা নিজেই কর্মটা সম্পাদন করতেছে, ফ্লাইং এর কাজটা কে করতেছে, বার্ব নিজেই করতেছে, এই কারণে এখানে আমি আইএনজি ফর্ম ব্যবহার করবো। আর এখানে চেয়ারটাকে নিজে নিজে ভাঙে নাই, এটা অন্য কেউ ভাঙছে, যে কারণে এখানে মডিফায়ার হিসাবে আমি বার্বের পিপি ফর্ম বা পার্টিসিপল ফর্মটাকে ব্যবহার করব মডিফায়ার হিসাবে। এই হলো আমাদের পার্টিসিপল কনসেপ্ট। এখন আমরা যাব 23 নম্বর স্লাইডে। এটা একটা লম্বা ক্লাস, যেহেতু এই বিষয়টা অনেক বিস্তারিত আলোচনা করা লাগছে। আমরা দেখি প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো, আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। বার্বের সাথে যখন আইএনজি হবে তখন হয়ে যাবে এটা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ফ্লাই থেকে ফ্লাইং, রাইজ থেকে রাইজিং, গ্রোথ থেকে গ্রোয়িং, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। টার্গেট নিজে কাজ করে, যখন টার্গেট হচ্ছে নাউনটা নিজে কাজ করে, ফ্লাইং বার্ড কে উঠতেছে, পাখিটা নিজে উঠতেছে, এই কারণে এখানে পার্টিসিপলটা হবে ফ্লাইং বার্ড। রাইজিং টেম্পারেচারটা বাড়তেছে, গ্রোয়িং পপুলেশনটা বাড়তেছে, যখন এইরকম হবে তখন এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে। মনে রাখতে হবে বার্বের সাথে আইএনজি যে ফর্মটা, এটাকেই বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখি আমরা পাস্ট পার্টিসিপলটা কখন, এই যে টার্গেটের উপর অ্যাকশন হলে এটা ভি3 ফর্ম, যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এই যে এখানে দেওয়া আছে টার্গেটের অ্যাকশন গ্রহণ করছে, শুধুমাত্র টার্গেট অ্যাকশনটা সে রিসিভ করে, সে নিজে করে নাই কাজটা। ব্রেক থেকে ব্রুকেন, বার্বটা হচ্ছে ব্রেক আর পিপি ফর্মটা হচ্ছে ব্রুকেন। এই যে ব্রুকেন চেয়ার। পলুটেড, এই যে পলুটেড ওয়াটার নিজে পলুটেড হয় নাই,
অন্যরার মাধ্যমে পলিউটেড হয়েছে, যে কারণে এই নাউনটাকে এখানে পার্টিসিপল বসানোর ক্ষেত্রে এখানে আইএনজি ফর্ম আমরা ব্যবহার করব না, এখানে আমরা পিপি ফর্ম ব্যবহার করব বা বি3 ফর্ম ব্যবহার করব। রাইট থেকে রিটেন লেটার, হ্যাঁ লেটারটা নিজে লেখা নাই, আরেকজনের মাধ্যমে লেখা হয়েছে, যার কারণে এখানে ভার্বের পিপি ফর্ম বা বি3 ফর্ম ব্যবহার হচ্ছে। এইখানে যদি আমরা একটু মনোযোগ দিই তাহলে আমাদের স্টুডেন্টরা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল কখন বসবে আর পাস্ট পার্টিসিপলটা কখন বসবে বাক্যের মধ্যে মডিফায়ার হিসাবে, এই বিষয়টা তাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এটা একটু যারা এখনো বুঝে নাই আরও 1-2বার শুনলে আমি আশা করি তাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যাব 25 নম্বর স্লাইডে। ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের বি3 ফর্ম এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি, এটা আমরা আর আলোচনা করব না। আগের 2টা স্লাইডের আলোচনাটা এখানে আসলে সংক্ষেপে দেখানো হচ্ছে, পার্থক্যটা বোঝানো হচ্ছে। আমরা বুঝে ফেলছি যে বা নাউনটা যদি নিজে অ্যাকশনে যায় তখন হবে আইএনজি ফর্ম, আর নাউনটার উপরে যদি অ্যাকশন চালানো হয়, অর্পিত হয়, তখন এটা হবে বি3 পার্টিসিপল। এখন আমরা যাব 26 নম্বর। এখন আসলে হ্যাঁ, পার্টিসিপল ফ্রেজ কোনটা? পার্টিসিপল ফ্রেজটা আমাদের জানা থাকা লাগবে যে পার্টিসিপল ফ্রেজ কখন বসবে। একটা পার্টিসিপলের সাথে যখন আরও কিছু এক্সটেনশন ওয়ার্ড যুক্ত হয়ে একটা মডিফায়ার হিসাবে কাজ করে তখন এটাকে বলা হবে পার্টিসিপল ফ্রেজ। যেমন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ভার্বের আইএনজি ফর্মের সাথে আরও কিছু এক্সটেনশন যুক্ত হবে, বয় প্লেইং ফুটবল। কোন বয়টা সম্পর্কে বলা হচ্ছে? যে বয়টা প্লেইং ফুটবল, এই যে এটা হচ্ছে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই যে প্লেইং ফুটবলটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, কারণ এই বয়টাকে সে মডিফাই করছে। কোন বয়টা সম্পর্কে আমি কথা বলছি? অতিরিক্ত তথ্যটা দিচ্ছে এই যে প্লেইং ফুটবল, যে ছেলেটা ফুটবল খেলতেছে, এটা হলো একটা পার্টিসিপল। এটা কিন্তু ভার্ব হিসাবে এখানে বসে নাই, এটা পার্টিসিপল হিসাবে এখানে বসছে। আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ কোনটা দেখি? বি3 সাথে এক্সটেনশন থাকবে। বুক রিটেন বাই নজরুল, কোন বইয়ের কথা বলা হচ্ছে? রিটেন বাই নজরুল। এই যে রিটেন বাই নজরুল, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। সিঙ্গেল এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখি। ফ্লাইংটা হচ্ছে একটা সিঙ্গেল মডিফায়ার, আর ফ্লাইং ইন দ্য স্কাই এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপলের গ্রুপ ওয়ার্ড বা ফ্রেজ ওয়ার্ড। আর সিঙ্গেল ওয়ার্ড ভার্সেস এক্সট্রা ওয়ার্ড যেগুলো থাকবে এইগুলো হবে তখন ফ্রেজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে পার্টিসিপল দুই ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হতে পারে, আবার পাস্ট পার্টিসিপলও ব্যবহৃত হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজও ব্যবহৃত হতে পারে, আবার পাস্ট পার্টিসিপল ফ্রেজও ব্যবহৃত হতে পারে। প্রশ্নের মধ্যে যা চাওয়া হবে ওই অনুযায়ী আমাকে আনসার করতে হবে। যদি আমাকে বলে শুধুমাত্র পার্টিসিপল দেওয়ার জন্য আমি পার্টিসিপল দেবো, আর যদি বলে ফ্রেজ দিতে হবে পার্টিসিপলের সাথে, তখন পার্টিসিপলের সাথে আমি কি করব? আরও কিছু এক্সট্রা ওয়ার্ড আমি যুক্ত করে একটা মানানসই ফ্রেজ তৈরি করব, যেটা আমার এই ওয়ার্ডকে মডিফাই করবে। এখন যাব আমরা স্লাইড নাম্বার 27-এ। আমরা দেখি এটা একটা মডিফায়ার, যেখানে মানে একদম পুরো একটা বাক্যের অংশ সামনে বসাই দেওয়া হয় এখানে মডিফাই করার জন্য। আমরা জানি যে একটা অ্যাডভার্ব কি করতে পারে? পুরো একটা বাক্য করেও কিন্তু কি করতে পারে? মডিফাই করতে পারে। তো এখানে আমরা দেখি যে ইন্ট্রোডাক্টরি ফ্রেজ একটা বাক্যের সামনে বসবে এবং মেইন সাবজেক্টের সাথে মিলিয়ে বসে পুরো বাক্যটাকেই সে কী করবে? মডিফাই করবে। তখন আমরা দেখি ড্যাংলিং মডিফায়ারটা কি, যেমন ওয়াকিং অ্যালং দ্য রোড এ বাস হিট রহিম। এই যে ওয়াকিং অ্যালং দ্য রোড এ বাস, মনে হচ্ছে বাসটা হাঁটছিল এই রোড বরাবর। না, আসলে কে হাঁটছিল দেখি। ওয়াকিং অ্যালং দ্য রোড রহিম ওয়াজ হিট বাই এ বাস। আসলে রাস্তা বরাবর কে হাঁটছিল? রহিম হাঁটছিল, তাই রহিমকে সামনে আনা হয়েছে এবং কি বাসটা তাকে এসে হিট করছে, যে কারণে এটা আমরা পেসিভ ভয়েসে নিলাম, নিয়ে আমরা বাই এ বাস। এই মনে রাখতে হবে যে ইন্ট্রোডাক্টরি পার্টিসিপল ফ্রেজের ক্ষেত্রে মেইন ক্লোজের সাবজেক্টটা এখানে একটা ভাইটাল রুল রাখবে, যে অংশটা আমি যুক্ত করব এটা যেন ওই পরের যে সাবজেক্ট ওই বা যে নাউনটাকে মডিফাই করার কথা বলবে ওইটাকে যেন সে সত্যিকার অর্থে মডিফাই করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। গেল 27 নম্বর স্লাইড। এখন আসলো 28 নম্বর স্লাইড। ইনফিনিটিভ ফ্রেজ, আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে ভার্বের সঙ্গে যখন ভার্বের আগে যখন টু লাগানো হয় তখন এটা ইনফিনিটিভ হয়ে যায়। এটা খুব কমন একটা বিষয়, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন টু লাগে। কিন্তু যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে টু লাগার পাশাপাশি আরও কিছু এক্সটেনশন ওয়ার্ড লাগে, অতিরিক্ত ওয়ার্ড যুক্ত হয়, তখন হয়ে যায় এটা ইনফিনিটিভ ফ্রেজ। যেমন 2 + V1 হচ্ছে গিয়ে এটা ইনফিনিটিভ, টু লার্ন, টু রিড, করতে, খেতে, যেতে। কিন্তু যখন 2 + V1 এর সাথে এক্সটেনশন যুক্ত হয়ে তখন এটা হয়ে যায় ইনফিনিটিভ ফ্রেজ। টু হেল্প দ্য পোর, গরিবদেরকে সাহায্য করার উদ্দেশ্যে, তখন হয়ে গেল এটা ইনফিনিটিভ ফ্রেজ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আসলে এই ছোটো ছোটো টার্ম করে আমরা বুঝাই নিচ্ছি যেন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এই টার্মগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পারে। তারপরে যখন তারা মডিফায়ার আনসার করতে যাবে তখন তাদের জন্য আর মডিফায়ার কঠিন মনে হবে না। গেল স্লাইড নাম্বার 28। এখন আমরা যাব 29-এ।
এই যে ইনফিনিটিভ অ্যাজ পারপাস, পারপাস উদ্দেশ্য অর্থে কখন ইনফিনিটিভ ব্যবহৃত হবে মনে রাখতে হবে। স্টুডেন্টস স্টাডি হার্ড টু সাকসিড, ছাত্ররা পড়াশোনা করে কি উদ্দেশ্যে, এই যে পারপাসটা কি তাদের, টু সাকসিড মানে সফল হতে। কেন স্টাডি হার্ড করে, টু সাকসিড, এটা হচ্ছে পারপাস উদ্দেশ্যে ইনফিনিটিভ। উই প্লান্ট ট্রিজ, আমরা বৃক্ষরোপণ করি টু প্রোটেক্ট নেচার, প্রকৃতিকে রক্ষা করতে। এখানে পারপাসটা কি বা উদ্দেশ্যটা কি, প্রকৃতিকে রক্ষা করে। পারপাস ক্লোজ যখন আসবে তখন হচ্ছে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা ইনফিনিটিভ ক্লোজটা ব্যবহার করব। তারপরে গেল 30 নম্বর স্লাইড, এখন আসলো 30 নম্বর স্লাইড, নাউন প্লাস ইনফিনিটিভ। নাউনের পরে উদ্দেশ্য বোঝাতে এই ইনফিনিটিভ ফ্রেজগুলো বসে বা ইনফিনিটিভগুলো বসে, যেমন নাউন প্লাস টু প্লাস বি1, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন এ বুক টু রিড, কি বই, টু রিড পড়ার জন্য বই, পড়ার জন্য বই। প্রিপোজিশন এট, ইন, একটা প্রিপোজিশন আসবে একদম শেষে। এ পেন টু রাইট উইথ, রাইট উইথ এ পেন, এই যে এ পেন টু রাইট, কি কারণে পেনটা, লেখার জন্য একটা কলম। যেমন এ হাউস টু লিভ ইন, একটা বাসা কে জন্য, বসবাস করার জন্য। টু লিভ ইন ইট না দিয়ে আমাদেরকে কি করতে হবে, এ হাউস টু লিভ ইন, মানে এটা আমাকে একটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে নাউনটার পরে, ওই নাউনটাকে আরও মডিফাই করার জন্য, যে কি উদ্দেশ্যে এই বাড়িটা, কি উদ্দেশ্যে এই বইটা, কি উদ্দেশ্যে এই কলমটা, এটা বোঝানোর জন্য। যে কারণে এ পেন টু রাইট উইথ, হ্যাঁ এটা আমাদের জন্য সহজ, যে পেনটা কেন, কোন উদ্দেশ্যে, কোন পারপাসে, টু রাইট উইথ। গেল আমাদের 30 নম্বর স্লাইড, এখন আসলো আমাদের 31 নম্বর স্লাইড। এখানে আছে প্রিপোজিশন প্লাস অবজেক্ট দেওয়া আছে, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন দিয়েও কিন্তু একটা ফ্রেজ হতে পারে এবং এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। প্রিপোজিশন ফ্রেজ কোনগুলা, দ্য বুক অন দ্য টেবিল, এই যে অনের সাথে আরও কিছু অংশ যুক্ত হলো, এইটা হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে বুকটা, কোন বইটার কথা বলা হচ্ছে, আমি আরও বিস্তারিত তথ্য দিই এই প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে। অন দ্য টেবিল, টেবিলের উপরে যে বইটা আছে, তখন বইটা সম্পর্কে আমি তথ্য পেলাম, আরও অতিরিক্ত তথ্য পেলাম। হি লিভস, সে বাস করে, কোথায় বাস করে, ইন ঢাকা, এই যে ইন ঢাকাটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। হি ওয়ার্কস উইথ গ্রেট কেয়ার, মানে উইথ গ্রেট কেয়ার, এই যে উইথের সাথে আমি গ্রেট কেয়ার দিলাম, এই ওয়ার্কসটা কী ধরনের কাজ সে করে, উইথ গ্রেট কেয়ার। নাউন পোস্ট মডিফায়ার, নাউনের পরে যদি কোনো কিছু আসে, বার মডিফায়ার প্লাস প্লেস আসতে পারে, বার মডিফায়ার প্লাস ব্যানারও আসতে পারে। তাই আমরা ফ্রম প্রিপোজিশনাল ফ্রেজ, ফাংশন হতে পারে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বালের মতো। এখন আমরা দেখলাম প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে। এখন আমরা যাই পরের 32 নম্বর স্লাইডে। এর আগে আমরা জানতাম যে অ্যাডজেক্টিভ একটা মডিফায়ার হিসাবে ব্যবহার হয়, এখন আমরা দেখতেছি এই স্লাইডে অ্যাডজেক্টিভ ফ্রেজও আবার মডিফায়ার হিসাবে ব্যবহার হতে পারে। এই যে এখন আমরা দেখবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউনের পরে বসে নাউন কেমন তা বলে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। শুধু একটা মাত্র ওয়ার্ড বসলে এটা হয়ে যেত অ্যাডজেক্টিভ, কিন্তু 2-3টা ওয়ার্ড মিলে অ্যাডজেক্টিভের একটা ফ্রেজ গঠন করে, তখন এটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। স্টুডেন্টস এগার টু লার্ন, টার্গেট ওয়ার্ডস কোনটা, স্টুডেন্টস, কোন ধরনের স্টুডেন্টস, এগার টু লার্ন। ম্যান ফুল অফ উইজডম, এই যে ম্যানটা কেমন ম্যান, ফুল অফ উইজডম। পিপুল অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার, কোন ধরনের পিপুল, কেমন পিপুল, অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার। এইগুলো হচ্ছে কি রিলেটিভ ক্লোজটা ইম্পর্টেন্ট, নাউনের পেছনে ছোট পরিচয় বহন করে। এই এখানে মনে রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউনের মধ্যে কিন্তু বার্ব ছিল, কিন্তু এখানে কিন্তু এই অ্যাপোজিটিভের মধ্যে কোনো বার্ব নাই, কিন্তু মানে কোনো ফাইনিট বার্ব নেই, কোনো ফাইনিট বার্ব নেই। এটা হচ্ছে অ্যাপোজিটিভের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য, যে নাউন থাকবে, নাউনের পরে কি থাকবে বা আগে অ্যাপোজিটিভ থাকবে, এটা কি করবে, যে ওই নাউনটা সম্পর্কে অতিরিক্ত পরিচয় প্রকাশ করবে, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। এখন আমরা স্লাইড নম্বর 35 নম্বর স্লাইডে আসি। ইনফিনিটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ, সামথিং, এনিথিং, নাথিং এর পরে অ্যাডজেক্টিভ বসবে। ইনফিনিটিভ প্রোনাউন আমরা জানি যেটা নির্দিষ্ট করে কোনো কিছু বলে না, অনির্দিষ্ট রাখে, এটাই হচ্ছে ইনফিনিটিভ প্রোনাউন, সামথিং, নাথিং, সামওয়ান, এইগুলা। তারপরে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে, সামথিং ইউজফুল, সামথিং, নাথিং সিরিয়াস, সামওয়ান স্পেশাল, এই যে এইগুলাই হচ্ছে ইনফিনিটিভ প্রোনাউনের পরে, ইনফিনিটিভ প্রোনাউনের পরে এইগুলো বসছে অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে ইনফিনিটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ বসে। ইনফিনিটিভ প্রোনাউন কোনগুলো, যেগুলো অনির্দিষ্ট প্রোনাউন, কাউকে সুনির্দিষ্ট করে বলে না, এইগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইনডিফিনিট প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ আসবে, তখন সুনির্দিষ্টভাবে কোন প্রোনাউনটা এটা বলবে না, এই কারণে এটা ইনডিফিনিট প্রোনাউন। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা আমরা আগেই বলে নিছি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি, ডাইরেক্ট অ্যাডভার্ব না, বেশ কয়েকটা ওয়ার্ড মিলে অ্যাডভার্বের মতো কাজ করে, তাই এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন উইথ গ্রেট কেয়ার, ইন দ্য মর্নিং, ইন দ্য ক্লাসরুম, টু সাকসেস ইন লাইফ, এই যে কিভাবে, কখন, কোথায়, কেন, হ্যাঁ এটার উত্তরে যে ওয়ার্ডগুলো এখানে আসতেছে উদাহরণে,
হ্যাঁ, এইগুলাই হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ। রিলেটিভ ক্লজ রিডাকশন, ক্লজ শুট হয়ে পার্টিসিপল ফ্রেজ হয়। যেমন হু ইজ প্লেয়িং, এটা হচ্ছে প্লেয়িং। হুইচ ওয়াজ রিটেন, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি রিটেন। দ্য বয় হু ইজ প্লেয়িং ফুটবল, দ্য বয় প্লেয়িং ফুটবল। এই যে রিলেটিভ ক্লোজটারে আমরা ছোটো করে নিলাম, এইটা হচ্ছে ক্লোজ শুট হয়ে পার্টিসিপল ফ্রেজ হয়ে যায়। এইটাই এইখানের নিয়মের মূল উদ্দেশ্য। আমাদের এটা হলো স্লাইড নম্বর 37। আমরা এখন যাব 38 স্লাইডে। এখানে দেওয়া আছে প্রি মডিফাই নাউন উইথ অ্যাডজেক্টিভ। এই যে এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো কী দেওয়া থাকে, এই অংশটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা স্টুডেন্টই তার প্রশ্নের মধ্যে কিন্তু এইগুলো দেখা পাবে, ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকে। প্রি মডিফাই নাউন, নাউনের আগে বসিয়ে তুমি তাকে অতিরিক্ত তথ্য দাও, নাউন সম্পর্কে কী দিয়ে দিতে হবে তথ্যটা, অ্যাডজেক্টিভ দিতে হবে। দ্যাট মিনস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, তোমার মডিফায়ার হবে অ্যাডজেক্টিভ আর টার্গেট ওয়ার্ড হবে নাউনটা। ইউজ এ পসেসিভ বসাতে হবে নাউনের আগে, তখন তুমি মাই, হিজ, দেয়ার এগুলো বসাতে হবে। ইউজ এ কোয়ান্টিফায়ার, এই যে মানি, মাছ, সাম এগুলো বসাতে হবে। প্রি মডিফাই অ্যাডজেক্টিভ উইথ ইন্টেন্সিফায়ার, এই যে অ্যাডজেক্টিভের আগে ইন্টেন্সিফায়ারগুলোকে ব্যবহার করতে হবে, করে অ্যাডজেক্টিভটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, এই যে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। ইউজ পাস্ট পার্টিসিপল, ভার্বের ভি3 ফর্ম ব্যবহার করতে হবে, হয়ে যাবে এটা পাস্ট পার্টিসিপল। ইউজ রিলেটিভ ক্লজ, ওই যে হু উইজ দিয়ে একটা ক্লজ ব্যবহার করতে হবে, এটা দিয়ে একটা তথ্য দিবে নাউন সম্পর্কে, এটা হয়ে যাবে ইউজ রিলেটিভ। ইউজ এ পজিটিভ, আমরা তো বলেই দিছি যে নাউনটার এ পজিটিভ মডিফায়ার ব্যবহার করা হবে, এই নাউনটা সম্পর্কে আলাদা তথ্য দিবে, মনে রাখতে হবে। এই ইনস্ট্রাকশনগুলাই কিন্তু এইচএসসি পরীক্ষার প্রশ্নে সাধারণত থাকে। আমরা এই ইনস্ট্রাকশনগুলো এখানে বিস্তারিত আলোচনা করে নিলাম, যেন পরীক্ষার হলে এই ইনস্ট্রাকশনগুলো স্টুডেন্টরা পেলে তারা ভয় না পায়, এবং তারা যেন প্র্যাকটিস করতে গিয়ে বুঝতে পারে যে আসলে এই বিষয়গুলো আমার প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছে। টার্গেট ওয়ার্ড মনে রাখতে হবে। কমন যে মিস্টেকগুলো করে স্টুডেন্টরা এখানে দেওয়া আছে, বিউটিফুল বয় কারেক্ট, হ্যাঁ এই যে বিউটিফুলি বয় হবে না, ওয়ার্ড সিনসিয়ার না, ওয়ার্ড সিনসিয়ারলি, মাস স্টুডেন্ট হবে না যেহেতু এটা কাউন্টেবল, মেনি স্টুডেন্টস, ফ্লাই বার্ড হবে না, ফ্লাইং বার্ড হবে যেহেতু এটা প্রেজেন্ট পার্টিসিপল, ব্রেক চেয়ার হবে না, ব্রুকেন চেয়ার পাস্ট পার্টিসিপল, হু অনেস্ট, হু ইজ অনেস্ট, ওই যে রিলেটিভ ক্লোজ, টু রাইট উইথ ইট, টু রাইট উইথ, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভের পরে যে ব্যবহার হয়। এখানে ফুল উদাহরণ দেওয়া আছে এইচএসসি পরীক্ষার আদলে, এগুলো আমরা আজকে আর আলোচনা করলাম না, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। আমি মনে করি যে এইভাবে যদি ক্লাসটা করে এখন স্টুডেন্টরা বাসায় নিজে চেষ্টা করে, আমি মনে করি যে তাদের পক্ষে মানে মডিফায়ার আনসার করা অনেক সহজ হয়ে যাবে। প্রথমে এই ক্লাসটা করতে হবে, বুঝতে হবে, এই ওয়ার্ডগুলোকে আয়ত্তে করতে হবে, তারপরে মডিফায়ার নিয়ে যদি বসে একটা স্টুডেন্টের কাছে মডিফায়ার আর কঠিন মনে হবে না। যেমন কেমন অ্যাডজেক্টিভ, কার পসেসিভ, কত কোয়ান্টিফায়ার, কতটা ইন্টেন্সিফায়ার, কীভাবে অ্যাডভার্ব নিজে করে যখন, তখন পার্টিসিপল হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল, যার উপরে বর্তায় এটা হবে পাস্ট পার্টিসিপল, কি উদ্দেশ্যে, ইনফিনিটিভ বা পারপাস, যেটা যে যিনি, এটা হলো রিলেটিভ ক্লোজ, পাশে পরিচয় বসে অ্যাপোজিটিভ। এই বিষয়গুলো আমাদের একদম মানে পরিষ্কার ধারণা নিয়ে নিতে হবে, তখন আমাদের পক্ষে খুব সংক্ষেপে এই মডিফায়ারটা মনে রাখা সহজ হবে। আমি আশা করি এখন যদি এই ক্লাসটা করার পরে, বুঝার পরে ছাত্ররা মডিফায়ার পড়তে যায়, তখন তাদের কাছে মডিফায়ার আর কঠিন মনে হবে না। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানালে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, সাপোর্টিং ক্লাস করব। আর যে বিষয়ে স্টুডেন্টরা জানতে চায় আমাদেরকে যদি জানায়, আমরা চেষ্টা করব ওই বিষয়ে ক্লাস দেওয়ার জন্য, এবং জিনিসটা আরও যেন সহজভাবে আমরা ছাত্রদের কাছে পৌঁছাতে পারি। সবাইকে ধন্যবাদ, অনেক লম্বা ক্লাস, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।